আওয়ামী লীগের সাথে আঘাত করে ছাত্রলীগের ভোট পেয়ে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির জয়লাভ করেছে। দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা রাজপথে শেখ হাসিনাকে ফেরানোর জন্য তারা কিন্তু মিছিল করতেছে, ভান্ডুল্লাহ করতেছে। মির্জা আব্বাস বলেন আওয়ামী লীগের সাথে গোপন আঘাতের কারণে ছাত্রলীগের ভোট পেয়েছে ছাত্র শিবির। ঈদ মোবারক। ছাত্র শিবির বিপুল ভোটে ডাকসুতে জিতছে। এই বিজয় ছাত্র শিবিরের না, এইটা মজলুমের বিজয়। আমি 20 আগস্ট লিখছিলাম গত মাসে ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন বলি, ছাত্র শিবির ভিপি জিএস সহ বেশিরভাগ আসনেই জিতবে, হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে, শিবিরের বিজয় হবে ফেনোমেনাল, ভোটের তফাৎ হবে প্রচুর। এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু সেকুলার এস্টাবলিশমেন্ট হইতে দেবে কিনা এটা দুশ্চিন্তা। খুব খারাপ কিছু ঘটায় নির্বাচন স্থগিত করে দিতে পারে, বিশেষ করে বামেরা শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করতে পারে। একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে, এর চাইতে বড় দুঃস্বপ্ন বাঙ্গু প্রগতিশীল বা ভারত বা পশ্চিমাদের নাই। ছাত্র শিবিরকে কেন ছাত্রলীগ ভোট দিয়েছে, এর প্রকৃত কারণটা কি বা রহস্যটা কি? অনেকেই বলার চেষ্টা করছেন যে ছাত্রলীগের সব ভোট ছাত্র শিবির পেয়েছে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কদিন আগে জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে মিছিলে নেমে যখন নুরুল হক নূর বেধড়ক মার খেলেন সেনাবাহিনীর কাছে, তারপরেও তো তিনি আলাদা আলাদা বৈঠকে ডাকলেন বিএনপিকে, জামায়াতে ইসলামীকে, জাতীয় নাগরিক পার্টিকে। তখনও ডক্টর ইউনূস কিন্তু তাদের কথা তেমন কর্ণপাত করেন নাই। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এখন পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ হয় নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রিয় দর্শক, এর জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষণ করে আলোচনা করে একে একে দেখে আসি। চলুন। ঈদ মোবারক। ছাত্র শিবির বিপুল ভোটে ডাকসুতে জিতছে। এই বিজয় ছাত্র শিবিরের না, এইটা মজলুমের বিজয়। আমি 20 আগস্ট লিখছিলাম গত মাসে ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন বলি, ছাত্র শিবির ভিপি জিএস সহ বেশিরভাগ আসনেই জিতবে, হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে, শিবিরের বিজয় হবে ফেনোমেনাল, ভোটের তফাৎ হবে প্রচুর। এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু সেকুলার এস্টাবলিশমেন্ট হইতে দেবে কিনা এটা দুশ্চিন্তা। খুব খারাপ কিছু ঘটায় নির্বাচন স্থগিত করে দিতে পারে, বিশেষ করে বামেরা শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করতে পারে। একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে, এর চাইতে বড় দুঃস্বপ্ন বাঙ্গু প্রগতিশীল বা ভারত বা পশ্চিমাদের নাই। কিন্তু ঠিকভাবে নির্বাচন হইলে এইটা ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী। সেটা শুধু বাঙ্গু প্রগতিশীলরা না, সম্ভবত ইসলামপন্থীরাও ঠাউর করতে পারতেছে না। যা বলছিলাম তাই হয়েছে, তাই না? এই ফলাফল বাংলাদেশের সেকুলার এস্টাবলিশমেন্টের জন্য এক ভয়ানক দুঃসংবাদ। পুরো সেকুলার এস্টাবলিশমেন্ট কিন্তু দাঁড়াইছিল শিবিরের বিরুদ্ধে, শেষ রক্ষা হয় নাই। এখন আসেন আমরা দেখি ফলাফল আসলে কি বার্তা দিচ্ছে। বার্তা হইতেছে বাংলাদেশে ইন্ডিয়ান ন্যারেটিভ পুরোপুরি পরাস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এই প্রজন্ম যতদিন থাকবে ততদিন ইন্ডিয়ান ন্যারেটিভ আর মাথা তুলতে পারবে না। কিন্তু ছাত্র দলের পরাজয়কে অবশ্যম্ভাবী ছিল না। ছাত্র দল এই নির্বাচনে জিতে যেতে পারত, ডাকসু তাদেরই হইতো। হয় নাই কারণ তাদের নির্বুদ্ধিতা, রাজনৈতিক অপরিপক্কতা এবং বেকুবের মতো আত্মবিশ্বাসের কারণে তাদের এই ভরাডুবি। বিএনপির এই ভরাডুবির পেছনে আছে বিএনপির কান্ধে চেপে বসা কিছু রাজনীতির জ্ঞানহীন মানুষ, অপদার্থ মানুষ। আমি একসময় দেখাইছিলাম, আজ তাদের ক্ষমা দেখায় পরিচিত করা দিতে চাই না, এরা হাতে ধরে বিএনপিকে গাড্ডায় ফেলছে। তাও একজনকে দেখেন কইছিল শিবিরের ভরাডুবি হবে, তৃতীয় বা চতুর্থ হবে শিবির। এরা হইতেছে পলিটিক্যাল অ্যানালিস্ট, বিএনপির বুদ্ধিজীবী। ভাবেন তাইলে কি অবস্থা বিএনপির। নাই বনে শিয়াল রাজা, এরাই বলছিল ছাত্রীদের হলে শিবির জিতবে না। জিতছে তো বটেই। রোকেয়া হলে, সাদিক কায়েমের নাম ঘোষণা হলে কেমন আনন্দে উল্লাস করে উঠছে ছাত্রীরা দেখেন। আপনারা জানেন যে 5ই আগস্টের পর যখন ছাত্র দলের ছাত্র শিবির সংঘাত শুরু হইল, আমি তখন নিজ দায়িত্ব নিয়ে এই দুই দলের ভেতরে সংঘাত বন্ধ করার উদ্যোগ নিয়েছিলাম। সেই মিটিং এ শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত থাকলেও ছাত্রদল প্রতিশ্রুতি দিয়ে হাজির হয় নাই। আমি কেন তাদের মধ্যে নেগোসিয়েশনের উদ্যোগ নিয়েছিলাম? কারণ আমি সেন্স করতে পারছিলাম বিএনপি মারাত্মক একটা ভুল করতেছে। তারা ধীরে ধীরে আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করতেছে। আওয়ামী লীগ যা বলতো তাই দিয়ে সে জামাতের বিরোধিতা করতেছে। আমি বিএনপির শীর্ষ নেতৃত্বকেও বলছি এইটা ভুল স্ট্র্যাটেজি। আমি ওনাদের উদাহরণ দিয়ে বলছিলাম, ধরেন গোলাম আজম একজন স্বাধীনতা সংগ্রামী, ভারতের অটল বিহারী বাজপেয়ীর মতো আর কি। তাইলে আপনি জামাতের রাজনৈতিক বিরোধিতা কেমনে করতেন? আপনি তো তারে স্বাধীনতা বিরোধী বলতে পারতেন না, মুক্তিযুদ্ধ বিরোধী বলতে পারতেন না। তো তাহলে অটল বিহারী বাজপেয়ীর মতো যদি গোলাম আজম স্বাধীনতা সংগ্রামী হইতো, তাইলে কিভাবে আপনি বিরোধিতা করতেন? সেভাবে করেন। আওয়ামী লীগ যা বইলা জামাতকে ঘায়াল করতো সেটা বললে আপনি আওয়ামী লীগ হয়ে যাবেন। তাই হয়েছে। আপনি জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থী কিছু বইলাই দমাইতে পারবেন না, উল্টা জামাতের লাভ হবে। হয়েছে না? এর ফলে বিএনপি তার অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক হারাবে, তাই হারাইছে। সে আওয়ামী লীগের ভোট পাইছে। আপনি জগন্নাথ হলের ভোটের হিসাব দেখেন, জগন্নাথ হলের পুরা ভোট মোটামুটি বিএনপি পাইছে, তাই না? তো তার মানে সে আওয়ামী লীগের ভোটটা নিচ্ছে, নিজের ভোট হারাই ফেলছে। আর জামাত কি করছে যে অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক ইন্ট্যাক্ট রেখে সেকুলার ভোট টানার কৌশল নিতে পারছে। বিএনপি যতবার মুক্তিযুদ্ধ 1971 এই বলে জামাত শিবিরকে আক্রমণ করবে, ততবার জামাতের অ্যান্টি ইন্ডিয়া ভোট আরো বাড়বে। জামাত যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতির সবচেয়ে বড় কামেল এজেন্সি, এটা বেশি এস্টাবলিশ হবে। বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব বিএনপি ধরতে পারে নাই। প্রধান দ্বন্দ্ব নিয়ে আমি অনেকবার বলছি,
আমি এই বিষয়ে বলছিলাম যে বিএনপির এই আওয়ামী মুক্তিযুদ্ধের রাজনীতি পরাজিত হবে, আমি বলছিলাম। শোনেন এডিটর সাহেব, একটু শোনায় দেন আমার আগের থেকে দ্বন্দ্বটা আবার শুনলে আবার মনে হবে যে কি বলছিলাম। শোনান এডিটর সাহেব। একটা সমাজে নানা রকম দ্বন্দ্ব থাকে, একটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে, একটা না অনেকগুলো স্রোত থাকে, ছোট বড় মাঝারি, তেমন সমাজেও থাকে। যেমন ধরেন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না, সেকুলার আর ধর্মবাদীদের একটা দ্বন্দ্ব আছে না, ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না, শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না? আছে। শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খ্যাত বলে, তাই না? বড় লোক আর গরিবের দ্বন্দ্ব আছে না? এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে। এই দ্বন্দ্বগুলোই রাজনীতি, কনফ্লিক্ট সিচুয়েশন, এটাই রাজনীতি। একটা পক্ষের সাথে আরেকটা পক্ষের দ্বন্দ্ব, এই রাজনীতি, এটাই রাজনীতি। কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে, এক নাম্বার, সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব। এটাই পলিটিক্যাল ওয়ার্কারদের কাজ, এটাই রাজনৈতিক নেতাদের কাজ। আপনি ইতিহাসে তাকালে দেখবেন ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল? ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না, না তা না। প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজাতি। অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে, এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলন আর পাকিস্তান সৃষ্টি এক না, দুইটা আলাদা দ্বন্দ্বের ফল। পাকিস্তান আমলে দ্বন্দ্ব কি ছিল? বাঙালি আর অবাঙালিদের, তাই না? হাসিনা আমলে দ্বন্দ্ব কি ছিল? প্রধান দ্বন্দ্ব ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। দুই পক্ষ, হাসিনা অ্যান্টি হাসিনা। এখন হাসিনা নাই, কিন্তু সেই প্রধান দ্বন্দ্ব আছে। ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী হয়েছেন আপনারা, বিএনপি। এখন আপনাদের সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব শুরু হয়েছে। এই লড়াই আপনারা পরাজিত হইবেন, অবশ্যই হইবেন। এটাই ইতিহাসের শিক্ষা। আজ হোক কাল হোক পরাজিত হইবেন। ইন্ডিয়ান সালসা খাইয়া যারাই বাংলাদেশের রাজনীতি করতে আসবে ধ্বংস হয়ে যাবে, যেই আসুক, যত বড় দল আসুক। মাথাতে রেখেন, কামে দিবে। যত কৌশল নেন আমাদের বিরুদ্ধে, কোনোটাই কোনো কাজে দিবে না, কোনো কাজে দিবে না। তো বলছিলাম যত কৌশলই নেন না কেন, কোনোটাই কাজে দিবে না, কাজে দেয় নাই। ভারতীয় বয়ান জয় বাংলা হয়ে গেছে। ইন্ডিয়া যে হারছে সেটা নিজুম মজুমদারের আহাজারিতে শোনেন। ইলেকশনের আগে সে বাক্যধারী ছিল, সে বলছিল যে ওরাও হারবে আপনারাও হারবেন, মানে বিএনপি করছে আর কি। শুনেন, শুধু আপনার বিবেচনার উপর একটু ছেড়ে দেই। নাও ইট ইজ ইউর কল, ইটস ইউর টেক। সিদ্ধান্ত আপনার। কালকে নির্বাচন, প্রশ্নের জবাবটা আপনারাই দিয়ে দেন। যদি জামাত শিবির নির্বাচিত হয়, হেরে গেছি, আপনারাও আমরাও সম্মিলিতভাবে। প্লিজ হেরে যায়েন না। তো বিএনপি কেন এইভাবে দুর্বল হয়ে গেল? হাসিনা বিরোধী লড়াইয়ে হাসিনার ন্যারেটিভ ভাঙায় বিএনপির কোনো ভূমিকা ছিল না। আর কালেকটিভ লড়াইয়ে বিএনপির সংখ্যা ছাড়া কোনো ইন্টেলেকচুয়াল ইনপুট ছিল না। এটা সত্য। এটা বিএনপি পছন্দ হবে না, কিন্তু যাই হোক এটা সত্য। এটা বিএনপি বুঝতে পারেনি, নিজে বুঝতে পারেনি, জনগণ বুঝতে পারেনি যে বিএনপির ইন্টেলেকচুয়াল ইনপুট নাই। 5ই আগস্টের পর ক্রেডিট নেওয়ার পালা চলছে, কে কত বড় মাস্টার মাইন্ড তার হিসাব করছে। এই কাজগুলো আমরা করতাম, ন্যারেটিভ বিল্ডিং এটা আমরা করতাম। এবং বিএনপি যখন থেকে আমাদের কাছ থেকে দূরে সরে গেছে, হিসাব করে দেখেন, তখনই বিএনপি দিগ্ভ্রান্ত হয়েছে আর জনসমর্থন কমতে শুরু করছে। আমি বলতেছি না যে আমাদের জন্যই কমছে, বরং কমছে এই কারণেই যে আগে আমরা যে ন্যারেটিভ তৈরি করতাম এটা তো বিএনপির জন্যই করতাম, ফ্রি করতাম, ডিফেন্ড করতাম তো বিএনপিরই ফ্রি। এখন তার করি না, তাই সব দুর্বলতা ফাসাদ করে বের হয়ে গেছে। বিএনপি জামাতের রাজনৈতিক বিরোধিতা কিভাবে করতে পারতো এই নিয়ে আমার পরের এপিসোড দেখবেন। এখন জামাত কইতে পারেন, দাদা আপনি এইভাবে স্ট্র্যাটেজি কইয়া দিতেছেন, ভয় নাই, কইয়া দিলেও শুনবে না ওরা, আর যদি শুনেও তাতে আপনাদের ক্ষতি নাই। রাজনীতির জ্ঞান বিএনপির লবডাঙ্গা হইলেও ইগো আছে টনটনা, 16 আনার উপরে 18 আনা। এখন প্রশ্ন হইল বিএনপি কেন এই রাজনৈতিক অবস্থান নিল? কারণ বিএনপি ডরাইতেছে যে ইসলামপন্থীরা ইমার্জ করছে, লীগ আর বামেরা না থাকলে সে এটা সামলাতে পারবে না। তারা এটা বুঝেছে ইন্ডিয়া, তাই লীগের ভোট তাদের লাগবে, কিন্তু সেটা নিতে গিয়া যে নিজের ভোট ব্যাংক দেউলিয়া হয়ে যায়, দল জয় বাংলা হয়ে যাইতেছে, তার কোনো খেয়াল নাই। রাজনীতিতে পলিটিক্যাল এনিমি বা দুশ্মন সিলেক্ট করতে হয়। আওয়ামী লীগ বিএনপির দুশ্মনের মর্যাদাও দিতে চায় নাই, সে তার দুশ্মন বানাইছিল জাতীয় পার্টিকে, গৃহপালিত দুশ্মন আর কি। হাসিনা চলে যাওয়ার পরে বিএনপি চাইছিল প্রথমে যে আওয়ামী লীগ তার দুশ্মন হোক, সেই জন্য সে আওয়ামী লীগ নিষিদ্ধ চায়নি। আওয়ামী লীগ দল নিষিদ্ধ হওয়ার পরে সে চাইছে জাতীয় পার্টি তাদের দুশ্মন হোক, মানে বিরোধী দল হোক। এটা ইন্ডিয়ার প্রেসক্রিপশন। তারা কখনোই চায় নাই জামাত বিরোধী দল হোক, এমনকি এনসিপি হোক। এখন নিজেরই বিরোধী দল হওয়া লাগবে। ডক্টর ইউনূস বরাবর বলেন বটে যে জুলাই আগস্টের আন্দোলনের বিজয়ী ছাত্ররা তার নিয়োগকর্তা, কিন্তু তাকে সত্যিকার অর্থে প্রথম যেই ছাত্রটি ফোন করে এই প্রস্তাব দিয়েছিল যে যাতে তিনি বাংলাদেশে ফিরে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন, স্বয়ং সেই ছাত্রটি সাদিক কায়েম। সাদিক কায়েমই এখন বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘোরানো একটি চরিত্র হয়ে উঠেছে। ডাকসু নির্বাচনে সাদিক কায়েম, ফারহাদ মহিউদ্দিন প্যানেলের বিরাট বিজয়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে শুধু যে এই 3 জন তরুণ জাতীয় নেতার জন্ম হলো তাই নয়, জামায়াতে ইসলামীকে কি করে বিবেচনা করা হয়, জামায়াতে ইসলামীর ভোট নাই, জামায়াতে ইসলামী মুখে বড় বড় কথা বলছে বটে সুযোগ পেয়ে 2024-এর 5ই আগস্টের পর, কিন্তু আসলে এটি একটি গুপ্ত সংগঠন, কাজেই এই দলটি ভোটের রাজনীতিতে কখনো ভালো করতে পারবে না। এসব যত বালখিল্য একরকমের পর্যালোচনা বা পর্যবেক্ষণ, তা সব কিছুকে একরকমের সাগরের পানিতে ভাসিয়ে নিয়ে গেছে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্যানেলের এই বিশাল বিজয়। সাদিক কায়েম
কায়েম হচ্ছেন সেই ব্যক্তি, সেই নেতা যিনি তখনও একটা ভিন্ন নামে এবং ভিন্ন পরিচয়ে, শিবির নেতা পরিচয়ে নয়, জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্বের ছিলেন, পরিকল্পনা এবং কৌশল নির্ধারণের কাজ করছিলেন, সমন্বয়কদেরকেও সমন্বয় করার যে গুরুত্বপূর্ণ ভূমিকা কয়েকজন শিবির নেতা রেখেছিলেন, তাদের একজন ছিলেন, একেবারে সম্মুখ সারিতে ছিলেন এই সাদিক কায়েম। এবং ডক্টর ইউনূসকে আগস্টের 3 তারিখ 2024 সালের আগস্টের 3 তারিখ তার ব্যক্তিগত সহকারী লামিয়া মোর্শেদের মাধ্যমে ফোন করে যোগাযোগ করে ডক্টর ইউনূসকে এই প্রস্তাবটি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাবটি দিয়েছিলেন সাদিক কায়েমই। দেখুন, সাদিক কায়েম এই যে প্রস্তাবটি দিয়েছিলেন তার কারণ ছিল জামায়াতে ইসলামী ডক্টর ইউনূসকে একেবারে ঠিক মতো অনেক ভেবে চিন্তে বিবেচনা করে পছন্দ করে নিয়েছিল। জামায়াতে ইসলামীকে আমেরিকার কেন পছন্দ? দেখুন, একটি ইসলামী দল, ধর্মভিত্তিক দল, সেই দলটির সাথে পশ্চিমের দেশগুলোর বরাবর এতটা সুসম্পর্ক কিভাবে? এই পশ্চিমের দেশগুলোর সঙ্গে তার সুসম্পর্কের একটা বড় কারণ যে জামায়াতে ইসলামী কিন্তু হিজবুত তাহরির নয়, মানে তারা কোনো খিলাফত প্রতিষ্ঠা করতে চায় না, মানে নির্বাচনে বিশ্বাস করি না, সংবিধানে বিশ্বাস করি না, এমন একটি রাজনৈতিক দল তারা নয়। তারা বরং একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, যারা নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় এবং তারপর তাদের পছন্দ মতো রাষ্ট্র গঠন করে নিতে চায়, প্রয়োজনে সংবিধান বদলে নিতে চায়, সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনতে চায়। সে কারণেই পশ্চিমের দেশগুলোর সঙ্গেও কিন্তু 2024-এর জুলাই আগস্টে যখন আমেরিকাও পেছনে ছিল সেই রেজিম চেঞ্জ অপারেশনে হাসিনার পতন ঘটানোর জন্য, তাতেও জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন পাচ্ছিল। জামায়াতে ইসলামী যেহেতু তখন কৌশল হিসেবে সামনে আসেনি, প্রকাশ্যে আসেনি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের কিছুদিন আগে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তাদের আরো অনেক নেতার মতোই আবারও খুব ব্যাখ্যা করে বলেছেন যে সবার কাছে জুলাই আগস্টের আন্দোলনটিকে গ্রহণযোগ্য করতে তখন জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির সেই আন্দোলনের নেতৃত্ব দিলেও লোকবল দিয়ে কৌশল নির্ধারণ করে সর্বতোভাবে তারাই ওই আন্দোলনটি পরিচালনা করলেও তখন তারা প্রকাশ্যে আসেননি। এ কারণেই জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিপ্লবের পর বা অভ্যুত্থানের পর যে সরকারটি গঠন হচ্ছে, সেই সরকারটিকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটা গ্রহণযোগ্যতা দিতে জামায়াতে ইসলামী তখন পছন্দ করে নিল মার্কিন যুক্তরাষ্ট্রেরও পছন্দের ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই সাম্প্রতিক সময়ে বিশ্বাসঘাতকতা করেছেন, মুনাফিকি করে বসেছেন জামায়াতে ইসলামীর সঙ্গে জুন মাসে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে গিয়ে। আপনারা অনেকেই আমাকে বারবার বলেন যে এরা সকলে এক পক্ষ, এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কাজে এগুলো নাটক হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জুন মাসে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বলে জামায়াতে ইসলামী অভিমান করেছে, এই যে বয়ানটা, এটা আপনারা বিশ্বাস করতে চান না। কিন্তু সত্যিকার অর্থেই ডক্টর মোহাম্মদ ইউনূস কাউকে না বলে, মানে না জামায়াতে ইসলামীকে, না তার আরেক নিয়োগকর্তা জাতীয় নাগরিক পার্টি, কাউকে না বলে তিনি কিন্তু চলে গিয়েছিলেন লন্ডনে, এটাকে একটা রাষ্ট্রীয় সফর ঘোষণা দিয়ে। কিন্তু আসলে তিনি গিয়েছিলেন বিএনপির সঙ্গে আলাপচারিতা সেরে আসতে। কারণ জামায়াতে ইসলামী ডক্টর ইউনূসকে নিয়োগ দিয়েছেন বটে, কিন্তু ডক্টর ইউনূসের মনেও, মানে তারও দুরু দুরু বক্ষ, তিনিও রাজনীতিকে এমন ভাবে বিশ্লেষণ করছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে, যখনই আমাকে নির্বাচন দিতে হোক না কেন, নির্বাচন দিলে তো নিশ্চয়ই বিএনপি চলে আসবে, বিএনপি চলে এলে আমার সেফ এক্সিটের, বা মানে ডক্টর ইউনূস আর ডক্টর ইউনূসের পারিষদ বর্গের সেফ এক্সিটের কি হবে। কাজে এসব নিয়ে আলাপ আলোচনা করতে তিনি চলে গিয়েছিলেন একেবারে লন্ডনে বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলতে। এরপর থেকেই বিশ্বাসের সম্পর্কে বড় ধরনের চির ধরেছে ডক্টর ইউনূস আর জামায়াতে ইসলামীর মধ্যে। কারণ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ স্পষ্টতই বলেছেন যে এই যে একটা দলের সঙ্গে দেখা করতে লন্ডন পর্যন্ত চলে যাওয়া, সেটার মাধ্যমে ডক্টর ইউনূস প্রমাণ করেছেন যে ডক্টর ইউনূসের সরকার নিরপেক্ষ নন। মানে জামায়াতে ইসলামী বলতে চাচ্ছে ডক্টর ইউনূসের সরকার বিএনপির দিকে ঘেঁষে গেছে। এরপর ডক্টর ইউনূস কিন্তু আরো কয়েক দফা নানা কিছু করেছেন। মাঝখানে আবার আমেরিকার চালে, আমেরিকা এখন জামায়াতে ইসলামীর থেকে একটু দূরে সরে গেছে। তারা জামায়াতে ইসলামী যে ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বা যেসব কথা বলছে, সেগুলোকে আবার আমেরিকা তো একদম প্রেসক্রিপশন মতো চলতে পছন্দ করে, সেটাকে আবার তারা ঠিক পছন্দ করতে পারছে না। মানে এই যে জামায়াতে ইসলামী বলছে যে সংবিধানের সংস্কার আনতে গণভোট করা হোক, কিংবা জাতীয় নাগরিক পার্টি যে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছে, তাতে তারা সমর্থন দিচ্ছে। জামায়াতে ইসলামীর আমির সরোয়ার্দী উদ্যানের বিশাল সমাবেশে ঘোষণা দিয়েছেন যে তিনি তার জীবনের শেষ সময়গুলো ব্যয় করতে চান, মানে তিনি প্রয়োজনে শহীদ হতে চান বাংলাদেশের একটা নতুন সংবিধান রচনার জন্য, নতুন বাংলাদেশ রচনার জন্য। এই যে জামায়াতে ইসলামীর আমির শুধু একা নন, তিনি শক্তি বৃদ্ধি করছেন জামায়াতে ইসলামীর সঙ্গে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ করে নাকি তারা ভোট এক বাক্সে আনবেন। এই সব কিছুতে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা পাজলড হয়ে পড়েছে। মানে তারা এখন আর জামায়াতে ইসলামীকে পছন্দ করতে পারছে না, যখন জামায়াতে ইসলামী সত্যিকার অর্থেই ক্ষমতার কেন্দ্রে বা ক্ষমতা
ক্ষমতায় যাওয়ার স্বপ্ন এবং পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে, যখন তারা কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই, মানে আমরা যখন বড় হয়েছি 80-র দশকে 90-এর দশকে যেই দেয়াল লিখন পড়ে পড়ে আমরা বড় হয়েছি, অবশেষে জামায়াতে ইসলামী যে সেই রাজনীতি কায়েমের যে স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমেরিকার দুরুদুরু বক্ষ হয়েছে। আমেরিকা আবার তার নার্ভাসনেস কাটাতে চলে গেছে লন্ডন, গিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার বিষয়ে আলাপ আলোচনা করে এসে ডক্টর ইউনূসকে বলেছে যে কোনোভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে। শিবিরকে কেন ছাত্রলীগ ভোট দিয়েছে, এর প্রকৃত কারণটা কি বা রহস্যটা কি? অনেকেই বলার চেষ্টা করছেন যে ছাত্রলীগের সব ভোট ছাত্র শিবির পেয়েছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ছাত্রলীগের সব ভোট ছাত্র শিবির পায়নি। আপনারা জানেন বাংলাদেশে যারা হিন্দু ভোটার রয়েছে এরা নিঃসন্দেহে আওয়ামী লীগকে সমর্থন করে এবং তারা ছাত্রলীগকে সমর্থন করবে, কিন্তু এই হিন্দু ভোটাররা বিএনপিকে ভোট দিয়েছে, যেটা জগন্নাথ বিমান, মানে এটা ভারতের পলিসি। আর এটার মধ্য দিয়ে ভারতের সাথে যে বিএনপির একটা সুসম্পর্ক তৈরি হয়েছে বা একটা লেয়াজও তৈরি হয়েছে, এটাও কিন্তু ভবিষ্যতে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ কিন্তু এটা বলার চেষ্টা করবে এবং এটাকে প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা করবে। মানে ছাত্রলীগের একটা অংশ যারা ভারত দ্বারা প্রভাবিত তারা কিন্তু ছাত্রদলকে ভোট দিয়েছে, এতে স্পষ্ট। ছাত্রলীগের আরেকটা ভোট বাক্স যেটা বামপন্থী বা বাম গণনার চিন্তাধারা লালন করে বা বামপন্থী গ্রুপগুলোকে দিয়েছে। আর মুসলিম ভোটারের মানে ছাত্রলীগের মধ্যে মুসলিম ভোটারের বড় একটা অংশ যেটা বামদের চাইতেও বেশি বা বামদের কাছাকাছি একটা সমর্থক ছাত্র শিবিরকে ভোট দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। প্রদর্শক আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই নিউজ চ্যানেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।